সেই সমস্ত তৃণমূলের নেতাদেরকে আরাবুল ইসলাম চিনার পার্কে বদ্ধ ঘরে ডেকে ডেকে তাদের কাছ থেকে টাকা তুলছে, এমনটাই অভিযোগ। দেখেন, 4 তারিখের আগ পর্যন্ত ক্যানিং পূর্বের মাটিতে বাক স্বাধীনতা বলে মানুষের কিছু ছিল না। সেখানে মানুষকে একেবারে গৃহপালিত পশু যেমন রাখা হয় সেইভাবে তাদেরকে রাখা হয়েছিল। কিন্তু আজকে বাংলার মানুষ, ক্যানিং পূর্বের মানুষ, তারা তাদের বাক স্বাধীনতা ফিরে পেয়ে তাদের স্বাধীন মতামত প্রকাশ করতে পারছে। আজকে তাদের বাধাহীনভাবে তারা তাদের স্বাধীন মতামত রাখতে পারছে। তবে এই জায়গায় আমি আজকে দেখছি কিছু মানুষ যারা এই স্বাধীন মতামতটাকেও বন্ধ করতে চাচ্ছে। আমরা দেখছি বিজেপির কিছু স্বঘোষিত নেতা তারা আইএসএফের ফ্ল্যাগকে রাখতে দেবে না বলে হুঁশিয়ারি দিচ্ছে। আবার আইএসএফ কোথাও মিটিং মিছিল করলে বাধা দেওয়ার চেষ্টা করছে। আমি তাদেরকে বলতে চাই, আপনার 4 তারিখের আগের জায়গা দেখুন, আপনাদের সাথেও কি ব্যবহার হয়েছিল। আপনারা যদি মনে করেন ক্যানিং পূর্বে মানুষকে আবার সেরকম হুমকি ধমকি চমকে দিয়ে আপনারা রুখে দেবেন, কিন্তু সে স্বপ্ন আপনাদের ব্যর্থ হবে। এবং আপনাদেরকে বলবো, মিডিয়ার মাধ্যমে বলবো, খুব শীঘ্রই আইএসএফ তথা আইএসএফের চেয়ারম্যান ক্যানিং পূর্বের মাটিতে বিভিন্ন জায়গায় সভা সমিতি করবে, মানুষকে গণতন্ত্রের কথা, মানুষের বাক স্বাধীনতাকে ফিরিয়ে দেওয়ার কথা বলবে এবং মানুষের গণতান্ত্রিক অধিকার যাতে সুরক্ষিত থাকে তার বার্তা তিনি দেবেন। শীঘ্রই আপনারা দেখতে পাবেন ক্যানিংয়ের মাটিতে বড় বড় সভা সমিতি আমরা করব। বাহারুল ইসলাম জিতেছে তৃণমূলের থেকে, একবারও এই বিধানসভা আসেনি এবং সেই বাহারুলের যেহেতু তৃণমূলের সমর্থক ছিল তারা আজকে দেখছি বিজেপির সাথে ঘুরছে। বিধানসভা দেখা যাচ্ছে না বাহারুলের, আর বিধানসভা আপনাদের যে ক্যানিং পূর্বে সেখানেও দেখা যাচ্ছে না। বাহারুল কি চক্রান্ত করে তৃণমূলের গুন্ডাদেরকে বিজেপির সাথে সমর্থন করতে বলছে? তবে বিষয় একটা হচ্ছে, যারা আজকে বিজেপির পিছনে ঘুরছে কিন্তু এরা ভোটটা লুট করেছিল 2021-এ, 2026-এ এরাই ভোট লুট করেছিল। আর বাহারুল ইসলাম জিতেছিল ভোট লুটে, মানুষের পক্ষে মানুষ ভোট দিয়ে জেতায়নি তাকে। এ ভোট মানুষের ভোট চুরি করে জিতেছে। আর যারা ভোট চুরি করেছিল এই নিচের তলার মাল বলছে এরাই বুথে বুথে যেসব মাল আছে, এই শেখ বংশের বেশি মাল আছে, আরও বিভিন্ন জায়গায় মালগুলো ঘুরে বেড়াচ্ছে, বিজেপির ছাত্রে ঘুরে বেড়াচ্ছে। এরাই ভোট চুরি করেছিল, এরা মানুষের ভোট চুরি করে আজকের বাহারুল জিতেছিল। তবে আজকের তারা জানে যে এখানে আইএসএফ জিতেছে, মানুষ আইএসএফের পক্ষে। তারা এখন দেখছে যে আমাদের বাঁচতে গেলে এখন বিজেপির ছায়াতলে যেতে হবে, তারা ওই কারণে এখন বিজেপির ছায়াতলে ঘুরে বেড়াচ্ছে। সে ইলেকশনের পরে অলিউর পিয়াদা বলে যে ব্যক্তি এখানে বিজেপির নেতৃত্ব আছে, ইনি বিশেষ করে আইএসএফের কর্মীদের উপরে, আইএসএফের সমর্থকদের উপরে অতিরিক্ত অত্যাচার চালিয়ে আসছে। বিভিন্ন জায়গায় সারাঙ্গাবাদ অঞ্চলে প্রত্যেকটা জায়গায় অলিউর পিয়াদা গণ্ডগোল বাঁধাচ্ছে, ফ্ল্যাগ নিয়ে মারধর করে রাত্রে লোকজন পাঠাচ্ছে, পুলিশ পর্যন্ত পাঠাচ্ছে বাড়িতে অলিউর পিয়াদা দিয়ে। আমাদের আইএসএফের কর্মীদের উপরে একটা চক্রান্ত এই ভোটের 5 তারিখের পর থেকে আমাদের উপরে চালাচ্ছে। তবে সেইভাবে আমরা অনেক সহ্য করেছি, থানায় জানিয়েছি, ওর নেতৃত্বতে জানিয়েছি। কিন্তু রিসেন্ট 23 জুলাই অলিউর পিয়াদা আমাদের কিছু নেতৃত্বরা সেই দিনে রাত্রে মিটিং ছিল, বাড়ি ফেরার পথে অলিউর পিয়াদা সেই 3টে ব্যক্তি তুলে নিয়ে চলে গেছিলো, গিয়ে তাদের মারধর করলো এবং গালিগালাজ করলো এবং আমাদের যে পার্টির রেজলিউশন খাতা সেটা কেড়ে নিয়েছে। তবে অলিউর পিয়াদাকে জানাতে চাই যে আপনি সাবধান হয়ে যান আর সতর্ক হয়ে যান, কেন আগামী দিন আপনার বিরুদ্ধে আমরা যেরকম আজকে নেমেছি এর থেকে আরও বৃহত্তম আন্দোলনে আমরা নামবো। কেন আপনার যে কর্মকীর্তি, আপনার যে অন্যায় কাজগুলো, এইগুলো মানুষ মেনে নিতে পারছে না। এবং জীবনতলা বাজার যে তলা তুলছে, এত পরিমাণ তলা তুলছে যে বাজার সমিতি থেকে যেসব দোকানদার আছে এদের থেকে তলা তুলছে এবং অটো স্ট্যান্ড থেকে, টোটো স্ট্যান্ড থেকে হাজার হাজার টাকা তুলছে। তবে মানুষ আপনাকে চিহ্নিত করছে যে আপনি মানুষের পক্ষে রাজনীতি করছেন না মানুষের গণতন্ত্র রোধ করার জন্য রাজনীতি করছেন। তাহলে আপনি চিন্তা করবেন, সাধারণ মানুষ যদি চুপ করে থাকে, আইএসএফের কর্মীরা চুপ করে বসে থাকবে না। আগামী দিন আপনি তৈরি থাকবেন। আপনি যদি মনে করেন শওকত মোল্লার মতন পার নেবেন, শওকত মোল্লার মতন নেতৃত্ব গুন্ডাময় করে বিরোধীদের গলা টিপে গণতন্ত্র রোধ করতে চাইছেন, কিন্তু আগামী দিন আইএসএফ মেনে নেবে না। কেন শওকত মোল্লা এও চেয়েছিল ভাঙড়ে থেকে আইএসএফের শিকড় কেটে দেবে, কিন্তু তৃণমূল কংগ্রেস তাদের গোড়া উবড়ে গাছটা পড়ে গেছে। তবে আপনিও মনে রাখবেন, আপনার কেউ নেই এখানে, আপনার দলের নেতৃত্বও বলেনি যে বিজেপির লোকেরা যদি অন্যায় কাজ করে তাদের জন্য ছাড় আছে। তাহলে আপনি মনে রাখবেন, আপনার জন্য আমরা যেরকম তৈরি আছি, আগামী দিন এর থেকে আরও
বৃহত্তম আন্দোলনে আমরা লাভবো। তবে সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যায়, নাহলে আইএসএফের কর্মীরা এখনও চুপ করে আছে, নীরব আছে বলে মনে করবেন না দুর্বল আছে। তাই এই পর্যন্ত তাদেরকে বলবো যে এক জায়গায় আমরা বাস করি, যদি রাজনীতি করতে চাও ভালোবেসে ভালোভাবে মানুষের কাছে সুন্দরভাবে যেভাবে রাজনীতি করার দরকার সেইভাবে রাজনীতি করুন। তৃণমূল কংগ্রেস যেটা করেছিল, বিজেপি সরকার এসে সেটা চালু রাখতে চাচ্ছে। তবে আজকে যে ভান্ডারের নাম করে যেটা করতে চাচ্ছে, যে একটা মানুষের পূর্ণাঙ্গ তথ্য, তার পারিবারিক তথ্য নেওয়ার কোনো প্রয়োজন নেই, তারপরেও যেটা করছে, এটা আমরা মনে করছি এটা হওয়া কাম্য নয়। কারণ একজন মানুষকে দেওয়ার জন্য ন্যূনতম তার ব্যাংক অ্যাকাউন্ট, তার আধার কার্ড, তার পরিচয়পত্র, কারণ একটা আধার কার্ড, আধার নাম্বার মারার সাথে সাথে সরকার তার পূর্ণ তথ্য পেতে পারে। সেই জায়গায় এত হ্যারেজ করার কোনো মানে হয় না। আমরা এটার যে একটা পরিকল্পিত কোণের মধ্যে চক্রান্ত আছে বলে আমরা মনে করছি। বাড়ির প্রত্যেক সদস্যদের ডকুমেন্ট চাচ্ছে, এরকম আজকের বিভিন্ন পঞ্চায়েতে দেখছি সেগুলোকে ডাকা হচ্ছে, কি বলবো? দেখেন, এটা অন্য ঘুর পথে, আমরা জানি না এনআরসি করার কোনো পরিকল্পনা হচ্ছে কি না। কারণ এনআরসি যেভাবে করার সিদ্ধান্ত নিয়েছিল, ঘুর পথে সেটা করার চক্রান্ত করছে। আমরা মনে করছি খুব দ্রুত এর সম্মুখ উন্মোচন হবে। সংখ্যালঘু ডিপার্টমেন্টের যে মাদ্রাসা বরাদ্দর টাকা, সেগুলো কিন্তু আটকে দিয়েছে সরকার এসে, এই বিষয়ে কি? দেখেন, আজকে যারা এ করছে উদ্দেশ্য প্রণীতভাবে চেষ্টা করছে, কিন্তু আপনারা যদি দেখেন তাদের ইতিহাসটাকে মনে রাখা দরকার। কারণ মাদ্রাসা মক্তব এটা ছিল একটা ভারতবর্ষের ঐতিহ্যবাহী একটা শিক্ষা। কারণ যে সময় তথাকথিত জাত প্রথা ছিল, সেই জাত প্রথায় নিম্ন বর্ণের হিন্দু সমাজের মানুষদেরকে তাদেরকে কিন্তু গুরুকুলে পাঠশালায় পড়তে দেওয়া হতো না। তখন সেই সমস্ত মানুষগুলো কিন্তু শিক্ষা লাভ করার জন্য মাদ্রাসামুখী হয়েছিল। আপনারা দেখবেন আজকে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম আমরা শুনতে পাই। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর যখন এই পাঠশালায় পড়তে গিয়েছিল, তিনি নিম্ন বর্ণের তথাকথিত বর্ণবাদীদের দ্বারা যে নিম্ন বর্ণের বলে তাকে আখ্যায়িত করে সেই পাঠশালায় পড়তে দেওয়া হয়নি, কিন্তু তার প্রাথমিক শিক্ষা তিনি নিয়েছিলেন মাদ্রাসা থেকে। সুতরাং মাদ্রাসার ইতিহাসকে যারা ভুলে যাচ্ছে, মাদ্রাসার শিক্ষা নিয়ে যারা আজকে মনে করছে এটাকে বন্ধ করে দিতে হবে, তাদেরকে ইতিহাসটা জানা দরকার। কারণ এই মাদ্রাসা থেকে, মাদ্রাসা পড়ুয়া থেকে যিনি ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী হয়েছিলেন, তিনি ছিলেন একজন মাদ্রাসা পড়ুয়া। আপনারা আরও জানবেন, ভারত পথিকৃৎ যাকে বলা হয়, আধুনিক সমাজের রূপকার, আধুনিক ভারতবর্ষের রূপকার যাকে বলা হয়, রাজা রামমোহন রায়, তিনি কিন্তু মাদ্রাসা থেকে শিক্ষা অর্জন করার জন্য এগিয়ে গিয়েছিলেন। সুতরাং মাদ্রাসার ইতিহাসকে মনে রাখা দরকার। কেউ যদি মনে করে, বিশেষ করে বিজেপি সরকারের নেতামন্ত্রীরা যদি মনে করে মাদ্রাসার কোনো চক্রান্ত করা হবে, বাংলার মানুষ, সুবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা কিন্তু মেনে নেবে না। এর উত্তর দেওয়ার জন্য তারা তৈরি হচ্ছে। সর্বশেষ প্রশ্ন, আমরা দেখেছি ভোটের আগে নওশাদ সিদ্দিকী জীবনতলাতে এসেছিল,